প্রিয়া, ওভাবে দেখছো কেন আমাকে? আমি রাজ। 4টে বছর তোমার কবর ভেবে কান্না করেছি। দেখো, আমি মরিনি, বেঁচে আছি। কিন্তু তুমি আমাদের কাছে মৃত ছিলে। এতদিন কোথায় ছিলে তুমি? বলবো, সব বলবো তোমাকে। এতদিন পর বাড়ি ফিরছি, তাই ভাবলাম তোমাদের জন্য শপিং করব। চলো, এসো। কি হলো মা? আমার জন্য থেমে থেকো না। আমি তো আজ তোমাদের সঙ্গেই খাবো। 4 বছর ধরে তোর প্লেটটা এইভাবেই সাজিয়ে রাখতাম, আর তুই সামনে বসে, তাও বিশ্বাস হচ্ছে না। বলতো, সেদিন কি হয়েছিল? আর এতদিন তুই কোথায় ছিলি? প্রতিদিনের মতো সেদিনও আমরা 90 থেকে 100 জন লেবার নিয়ে কাজ করছিলাম। হঠাৎ করে বিল্ডিংটা ধসে পড়ায় সবাই মারা যায়। বেঁচে থাকি আমরা 3 জন। সেই সময় আমার ডান পাটা ভেঙে গিয়েছিল, আর মাথায় আঘাত পাওয়ার ফলে আমার স্মৃতিশক্তি হারিয়ে যায়। তারপর থেকে আমার আর কোনো কিছু মনে ছিল না। খেয়ে নে। বৌমা, দাঁড়িয়ে থাকলে যে, খাবার তুলে দাও। হ্যাঁ। কি হলো, ঘুমোবে না? হ্যাঁ, আসি। আমি তোর কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। উদাসী মনেতে রোদের আসে, অচেনা আসে পথে কেটেছে বহু। বিকেলের ধার ছিঁড়ে সেই স্মৃতিগুলো। আমি তোর কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। তোমাকে একটা কথা বলবো।
হ্যাঁ বলো। আমার ফিরে আসাতে কি তুমি খুশি না? কেন? না মানে আমি আসার পর থেকে তোমাকে আর আগের মতো দেখছি না। তেমন কিছু না, এমনি। বেশ, ঘুমিয়ে পড়ো। কেমন আছো? ভালো। তোমার তো ভালো থাকারই কথা। কতটা ভালো আছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি কেমন আছো? ভালো, ঠিক যেমন পূর্ণিমা রাত্রে না দেখা চাঁদের মতো। সব কিছুর জন্য আমি দায়ী। না তোমাকে ভালো রাখতে পারলাম, না নিজে সুখী হতে পারলাম। বিশ্বাস করো, ও যে ফিরে আসবে সেটা আমি ভাবতেই পারিনি। তাহলে হয়তো আমি তোমার জীবনে কখনো আসতাম না। এখন তুমি কি চাও? আমি কিচ্ছু জানি না। না আমি ওর হতে পারবো, না আমি তোমাকে ভুলতে পারবো। কেঁদো না। একটা কথা কি জানো, সত্যিকারের ভালোবাসা না পাওয়াই থেকে যায়। আমি তোমার শূন্যতার মাঝখানে ভালোবেসে যাব। অনেক হয়েছে, আর না। আরে ছাড় তো মামা। তুই এভাবে নিজেকে শেষ করে দিবি সেটা আমি দেখতে পারবো না। শেষ তো অনেক আগে হয়ে গেছে মামা। আজ শুধু এই বোতলটা কথা বলবে। মামা, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? না। খুব ভালো করেছো। বলো তো মামা, এই পৃথিবীতে সবচাইতে বড় নেশা কি?
জেনে সে সব ধ্বংস হয়ে যায়। সেটা কিন্তু মদ নয়, আবার কোনো ড্রাগসও নয়, সেটা হলো মেয়ে। এই একমাত্র মেয়ে সব পুরুষের জীবনকে কয়লা করে দেয়। তুই জানিস তোর হাসিতে আমি খুশি হতাম, আর আজ তোকে এই অবস্থায় দেখে আমার মুখটা ফেটে যাচ্ছে। আমার বুকটাও ফেটে যাচ্ছে মামা। এখন আমি কি করব? এখন আমি কি করবো? তোমার উদাস হওয়ার কারণটা আমি জেনে গেছি। মানে? তুমি একজনকে ভালোবাসো, তাই না? না, মানে এসব। আমি সব জানি প্রিয়া। যে ছেলেটা 4 বছর ছিল না, তার অনুপস্থিতিতে অন্য পুরুষের আগমনটা স্বাভাবিক। মামা, ব্যাপারটা কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। সালা নিজের বউয়ের বিয়ে দিয়ে দিল। দেখলে হবে না, খরচা আছে। তোর এই মামা যতদিন তোর সাথে আছে সব সম্ভব। মানে? তাহলে শোন, এক মিনিট। তুমি এই বাড়ির ছেলে তো? হ্যাঁ, বলুন। তোমার সাথে একটু কথা বলতে এসেছিলাম। বলুন, কি বলবেন? তুমি 4 বছর বাড়িতে ছিলে না, তাই না? হ্যাঁ, কি বলবেন বলুন। জানি না আমার বলাটা ঠিক হচ্ছে কিনা, তবে এটাই সত্য। তুমি যখন 4 বছর বাড়িতে ছিলে না, তখন গ্রামের লোক জানতো তুমি অ্যাক্সিডেন্টে। সেই টাইমে প্রিয়ার সাথে আমার ভাগ্নে একটা সম্পর্ক করে ফেলেছে। বিশ্বাস করো, আমার ভাগ্নে প্রিয়াকে ছাড়া। আরে কি করছেন? একটা কথা আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। আমার আরো একটা সংসার আছে। মানে ওই অ্যাক্সিডেন্টের পর আমার একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। সেই আমাকে সুস্থ করে তুলেছিল। সে ছিল ওই হসপিটালেরই নার্স। আমাদের একটা সন্তানও আছে। তাই
আমি কখনোই ওই সংসারটা ত্যাগ করতে পারবো না। তাই আমিও চাই প্রিয়া একটা নতুন জীবন পাক। বুঝলে ভাগ্নে, কথাতেই তো আছে, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। কিন্তু মামা, তোমার আর হলো না।